হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি ডিসকাস করব ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মর্টগেজ। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো সেগুলো কিন্তু আগে দেখে নিও, পর দেখবে যেভাবে আপলোড করছি সেইভাবে ভিডিওগুলো দেখতে থাকবে। মর্টগেজ ডিফাইন করা আছে সেকশন 58 থেকে 98। মর্টগেজ কি একটু আগে আমি বলি তোমাদের। ধরো এর কাছে একটা ঘর আছে, এবার সে কি করলো, ও এই ঘরটার দাম হচ্ছে 10 লাখ টাকা। এবার চাইলে এই ঘরটা বিকে বেচে দিতে পারে 10 লাখ টাকায়, সেটাকে আমরা তখন কি বলবো? সেল বলবো। কি করছে, ও বিকে ঘরটা বেচছে না, ও বিকে এটাকে মর্টগেজ করছে এবং বিয়ের থেকেও 5 লাখ টাকা নিচ্ছে। তাহলে এই ঘরটা বিকে দিল আর বিয়ের থেকে 5 লাখ টাকা নিল এবং বলল একটা সার্টেন টাইমের পরে টাকাটা শোধ করবে। এটাকেই বলে মর্টগেজ। এবং এই যে মর্টগেজার যে করছে এটাকে বলে মর্টগেজার, এর কাছে সবসময় রাইট থাকে যে প্রপার্টিটাকে ফেরত নেওয়ার, কারণ প্রপার্টিটা তো ওনার হচ্ছে, বিকে দিয়েছে 5 লাখ টাকা বিয়ের থেকে নিয়েছে, তাহলে ফেরত নেবার যে রাইটটা, অধিকারটা সবসময় কিন্তু এর উপরে থাকে। আর বিয়ের উপরে থাকে যে আমি যে 5 লাখ টাকা একে দিয়েছি সেই টাকা যাতে আমি ফেরত পাই। একটা প্রপার্টি বিকে দিচ্ছে, বি হচ্ছে মর্টগেজি। বললাম প্রপার্টিটার দাম ছিল 10 লাখ টাকা। বলল বিকে প্রপার্টিটা দিল, বিয়ের থেকে 5 লাখ টাকা নিল ফর এনি রিজন, কোনো কারণে তার টাকার দরকার তাই করেছে। কি ট্রান্সফার হয়? ট্রান্সফার অফ ইন্টারেস্টটা ট্রান্সফার হয়। মর্টগেজি প্রপার্টি, যে প্রপার্টিটা মর্টগেজ হচ্ছে, এই যে প্রপার্টিটাকে নিয়ে এত গল্প, এটাকেই বলে মর্টগেজি প্রপার্টি। প্রপার্টিটাকে বলে মর্টগেজি প্রপার্টি, আর যে টাকাটা পাচ্ছে সেটাকে বলে মর্টগেজার মানি। আর এই যে ডিডটা হবে, এই যে পুরো কাজের যে ডিডটা হবে সেটাকে বলে মর্টগেজি ডিড। দেখো, সবার প্রথমে মর্টগেজের যে কাইন্ডস আছে তার মধ্যে সবার প্রথমে আমরা পড়ি সিম্পল মর্টগেজ। সিম্পল মর্টগেজে রিডিম করার যে রাইটটা সেটা সেকশন 16 বলা আছে, সেই রাইটটা সিম্পল মর্টগেজে থাকে। প্রপার্টি সেল করার, টু সেল করে দেওয়ার রাইট থাকে। ফোরক্লোজ করার কিন্তু কোনো রাইট থাকে না। ফোরক্লোজ মানে হচ্ছে বিক্রি করে টাকা দেবে, যদি টাকা না দিতে পারে সু করার রাইট থাকে। আর ট্রান্সফার, কখনো পজেশনটা তো ট্রান্সফার হয় না, ট্রান্সফার অফ পজেশন হয় না, এবং অলওয়েজ রেজিস্ট্রেশন কিন্তু করতে হয়। মর্টগেজ বাই কন্ডিশনাল সেল হচ্ছে যদি টাকা না দেয় 1 বছরের মধ্যে প্রপার্টি বেচে দেবে, এরকম কন্ডিশন লাগানো থাকে মর্টগেজ বাই কন্ডিশনাল সেলে। তাহলে রাইট টু রিডিম এখানেও থাকে। সেল করার, টু সেল এটা থাকে না। ফোরক্লোজ করার রাইটটা থাকে, ঠিক আছে। রিকভারি করারও রাইট থাকে, কিন্তু পজেশন ট্রান্সফার হয় না। আর যদি প্রপার্টিটার ভ্যালু 100 টাকার বেশি হয় তাহলে সেটা কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। ফ্যাক্টরি মর্টগেজ হচ্ছে, ধরো একটা প্রপার্টি একজনকে মর্টগেজ করা হয়েছে এবং সেই প্রপার্টিটা ধরো রেন্টে দেওয়া হয়, ঠিক আছে। ধরো একটা প্রপার্টি, এখানে কোথায় লিখবো, বোর্ডটাও ভর্তি হয়ে গেছে। ধরো একটা প্রপার্টি বিকে দিচ্ছে, ঠিক আছে, ধরো 5 লাখে। এবার যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা বিকে দিচ্ছে, এই প্রপার্টিটাতে রেন্ট চলে, ভাড়া চলে, এবং 1 বছরের জন্য যদি রেন্টে দেয়, 1 বছরের জন্য যদি এই প্রপার্টিটা বিয়ের কাছে থাকে, বি সেটাতে রেন্টটা কালেক্ট করলে ওর 5 লাখ টাকা হয়ে যাবে। হয়ে গেলে আবার প্রপার্টিটা একে ফেরত দেবে। এটাই হচ্ছে উসুফ্যাক্টরি মর্টগেজ। একটা প্রপার্টি আছে, সেটাতে রেন্ট দেয়, রেন্টে ব্যবসা করে, কিন্তু হঠাৎ 5 লাখ টাকা দরকার পড়লো, ও বিকে গিয়ে প্রপার্টিটা দিয়ে দিল। বি প্রপার্টিটা নিল এবং বলল যে ঠিক আছে 1 বছর তোমার কাছে থাকবে, আমি রেন্ট তো আর নেবো না, তুমি রেন্টটা নেবে। 1 বছরে 5 লাখ টাকা যখন তুমি রেন্ট কালেক্ট করে ফেলবে, পেয়ে যাবে, প্রপার্টিটা কিন্তু আমাকে ফেরত দিয়ে দিও। এটাই হচ্ছে উসুফ্যাক্টরি মর্টগেজ। রাইট টু রিডিমটা এখানেও থাকে, সেলটা থাকে না।
ফোরক্লোজারটা থাকে না, এবং সু ফর রিকভারি এটা হচ্ছে নট সু ফর রিকভারি, এটা এখানে থাকে না। কেন কি? কারণ 1 বছরের মধ্যে তো টাকাটা শোধ হয়ে যাবে, টাকাটা শোধ হলে তো বি অটোমেটিক্যালি এটা একে ফেরত দিয়ে দেবে, ওই জন্য এটাও থাকে না। ট্রান্সফার অফ পজেশন থাকে, আর 100 টাকার বেশি হলে সেটাকে কিন্তু রেজিস্ট্রেশন করাতে হয়। ইংলিশ মর্টগেজ হচ্ছে সিম্পল মর্টগেজ আর কন্ডিশনাল মর্টগেজের মিক্সচার। এখানে কি হয়, এখানেও রাইট টু রিডিম সেকশন 16-এ যেটা 60-তে যেটা আছে এটা থাকে, টু সেল এটা থাকে না, ফোরক্লোজ করারও থাকে না, সু ফর রিকভারি এটা তো থাকে, ট্রান্সফার অফ পজেশন এটাও থাকে, আর 100 টাকার বেশি হলে কিন্তু এটাকে রেজিস্ট্রেশন করাতে হয়। বাই ডিপোজিট অফ টাইটেল ডিডে কী হয় দেখো, রাইট টু রিডিম করার রাইটটা থাকে, টু সেল করার রাইটটা থাকে, ফোরক্লোজ করার রাইটটা কিন্তু থাকে না, সু ফর রিকভারি এটা তো থাকেই, ট্রান্সফার অফ পজেশন এখানেও কিন্তু পজেশনটা ট্রান্সফার হয় না, আর রেজিস্ট্রেশনের কখনো দরকার পড়ে না। এটাই হচ্ছে মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড। মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিডটা কী বলো তো, ধরো আমার একটা প্রপার্টি আছে এবং প্রপার্টিটা থেকে আমি লোন নেবো, তো আমি আমার টাইটেল ডিডটা ব্যাংকে গিয়ে দিয়ে দিলাম। ব্যাংকে আমি যেই টাইটেল ডিডটা গিয়ে দিয়ে দিলাম, ব্যাংক টাইটেল ডিডটা দেখলো সেটা জেনুইন কি না, সেই টাইটেল ডিড চেক করে আমাকে টাইটেল ডিডটা ব্যাংক নিজের কাছে রেখে দিল, রেখে আমাকে কিছুটা টাকা ব্যাংক থেকে আমি নিলাম। এটাই ব্যাংকে বেশিরভাগ চলে, এই মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড। অ্যানোমালাস মর্টগেজ বলছে মর্টগেজ হুইচ ইজ নট আ সিম্পল মর্টগেজ, আ মর্টগেজ বাই আ কন্ডিশন সেল অ্যান্ড usufructory mortgage, an English mortgage or a mortgage by deposit of title deed within the meaning of the section is called anomalous mortgage. সেখানে কি হয়, সেখানে রাইট টু রিডিম থাকে, টু সেল এটা কন্ডিশনের উপর, ফোরক্লোজার এটাও কন্ডিশনের উপর, সু ফর রিকভারি এটা থাকে, ট্রান্সফার অফ পজেশন এটা কন্ডিশনের উপর, আর রেজিস্ট্রেশন এটাও কিন্তু তোমার কন্ডিশনের উপর। তাহলে সবার প্রথমে আমরা পড়ি সিম্পল মর্টগেজ। সিম্পল মর্টগেজে হচ্ছে হোয়ার উইদাউট ডেলিভারিং পজেশন অফ দ্য মর্টগেজ প্রপার্টি দ্য মর্টগেজার বাইন্ড হিমসেলফ পার্সোনালি টু পে দ্য মর্টগেজি মানি অ্যান্ড এগ্রি টু এক্সপ্রেসলি অর ইমপ্লাইডলি দ্যাট ইন দ্য ইভেন্ট অফ হিজ ফলিং টু পে অ্যাকর্ডিং টু হিজ কন্ট্রাক্ট দ্য মর্টগেজি শ্যাল হ্যাভ আ রাইট টু কজ মর্টগেজ প্রপার্টি টু বি সোল্ড অ্যান্ড দ্য প্রসিডস অফ দ্য সেল টু বি অ্যাপ্লাইড সো অ্যাজ ফার may be necessary in payment of the mortgage money. The transaction is called a simple mortgage and the mortgage is a simple mortgagee. ঠিক আছে, এরপর মর্টগেজ বাই কন্ডিশনাল সেল আছে। usufructory mortgage কি বলছে দেখো, বলছে হোয়ার দ্য মর্টগেজার delivers possession implication binds himself to deliver of the mortgage property to the mortgagee and authorize him to retain such possession until payment of the mortgage money and to receive the rents profits acquiring from the property. বললাম যে রেন্টের উপর। মর্টগেজ বাই কন্ডিশনাল সেল কি বলছে দেখো, বলছে হোয়ার দ্য মর্টগেজার ostensibly sell the mortgage property and condition that on default of payment of the mortgage money on a certain date the sale has become absolute or on condition that on such payment being made the sale shall become void. ঠিক আছে, যদি টাকা না দিতে পারে তাহলে প্রপার্টি কিন্তু সেল করে দেবে। usufructory বললাম যে রেন্ট দিয়ে হবে, হ্যাঁ রেন্ট থেকে পাবে। ইংলিশ মর্টগেজটা কি বলছে যে হোয়ার দ্য মর্টগেজার বাইন্ডস হিমসেলফ টু রিপে দ্য মর্টগেজি মানি অন আ সার্টেন ডেট অ্যান্ড ট্রান্সফার দ্য সার্টেন ডেট থাকবে এবং ট্রান্সফার দ্য মর্টগেজ প্রপার্টি অ্যাবসলিউটলি টু দ্য মর্টগেজি বাট সাবজেক্ট টু আ প্রভিসো দ্যাট হি উইল রিট্রান্সফার ইট টু দ্য মর্টগেজার আপন পেমেন্ট অফ দ্য মর্টগেজ মানি অ্যাজ এগ্রিড দ্য ট্রানজ্যাকশন ইজ কল্ড ইংলিশ মর্টগেজ। তারপর মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড কি বলছে, হোয়ার আ পার্সন ইন এনি অফ দ্য ফলোয়িং টাউন্স namely the towns of Calcutta, Madras, Bombay and any other which the state government may be notification official gazette specify in this behalf deliver the creditor or his agent document of title of immovable property। ধরো টাইটেলটা দিয়ে ওই ব্যাংক থেকে যেটা নিচ্ছে। আর অ্যানোমালাস মর্টগেজ সেটা তো প্রথমেই বলে দিলাম, ঠিক আছে। এবার রাইট অফ মর্টগেজার টু রিডিম সেকশন 60, ঠিক আছে। রাইট টু রিডিম থাকবে সব সময়, যে সম্পত্তি রেখেছে তার রাইট টু রিডিম থাকবে at any time after the principal money has become the mortgager has a right on payment or tender at a proper time and place of the mortgage money to require the mortgagee to deliver documents relating to the mortgage property which are in the possession or power of the mortgagee.
59-এ বলছে মর্টগেজ হোয়েন টু বি বাই অ্যাসিওরেন্স হোয়াট দ্য প্রিন্সিপাল মানি সিকিউরড ইজ 100 রুপিজ অর আপওয়ার্ড। একটু আগেই বললাম যে 100 টাকার উপরে হলে আপওয়ার্ড আর মর্টগেজ আদার দেন মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, একমাত্র টাইটেল ডিড যেটা, ঠিক আছে, এই টাইটেল ডিড এটাতে দেখো নেভার লেখা আছে, এটাতে কিন্তু কখনো রেজিস্ট্রেশনের আমাদের দরকার পড়বে না। can be effected only by a registered instrument signed by the mortgager and attested by at least 2 witness, দুটো উইটনেস দিয়ে কিন্তু করতে হবে। তাহলে মোটামুটি একটা চার্ট আমি এখানে বানালাম এবং তোমাদেরকে কন্ডিশনগুলো বোঝানোর চেষ্টা করলাম। হ্যাঁ, লাইনের এই জায়গাগুলো একটু অ্যাডজাস্ট করে নিও, একটু টেরা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আবার মর্টগেজ নিয়ে পরের ভিডিওগুলোতে আমি আরও ডিটেলিংয়ে এগুলো নিয়ে ডিসকাস করব, মানে যে সেকশানগুলো ইম্পর্ট্যান্ট। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমার কাছে যারা ল এন্ট্রান্সের জন্য পড়েছে আমার স্টুডেন্টরা, আরও অন্যান্য ল কলেজের স্টুডেন্টরা আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা চাইলে তোমরা জয়েন করতে পারো। ইউনিভার্সিটি ল এক্সামিনেশনের আমি কোচিং দিই, সে কোচিং চাইলে নিতে পারো। সেই প্লেলিস্টগুলো কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দেখো, তাহলে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিওটা দেখার জন্য। আর এছাড়াও আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আর হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা বললাম সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।